আজকের অনুষ্ঠানের বিষয় রোল অফ এসডিজি অ্যানালিটিক্স ইন ক্যাপিটাল মার্কেট বেসড ডেভেলপমেন্ট ফাইন্যান্সিং। এই বিষয়ে এখন আপনাদের সামনে কি নোট প্রেজেন্ট করবেন মিস্টার জুবায়ের হোসেন, কোঅর্ডিনেটর অ্যান্ড ইকোনমিস্ট, ইউএনডিপি বাংলাদেশ। মিস্টার জুবায়ের হোসেন। আসসালামু আলাইকুম, গুড আফটারনুন। আজকের এই অনুষ্ঠানের চিফ গেস্ট, স্পেশাল গেস্ট, গেস্ট অফ অনার, প্রোগ্রাম চেয়ার, স্পিকার, প্যানেলিস্ট, সবাইকে আমার শ্রদ্ধা এবং যারা এখানে উপস্থিত আছেন সবাইকে শুভেচ্ছা। Thank you so much. Thanks for inviting me. And as I was saying, I feel privileged and honored to be here with you today. So, আমাকে 5 থেকে 7 মিনিট সময় দেওয়া হয়েছে। I hope যে 1-2 মিনিট এদিক ওদিক হলে খুব একটা ক্ষতি হবে না। বাট আমি চেষ্টা করব সংক্ষেপে আমার বক্তব্য শেষ করার। আমি আসলে from the beginning, ইনফ্যাক্ট 2016 শুরু থেকেই এসডিজি ইস্যুতে কাজ করার একটা সৌভাগ্য হয়েছে আমার। এসডিজি ফাইন্যান্সিং নিয়ে আমি কাজ করছি ইউএনডিপিতে জয়েন করার আগে, ইউএনডিপিতে জয়েন করার পরে। সো দিস ইজ অ্যান অপরচুনিটি ফর মি অ্যাজ ওয়েল টু শেয়ার উইথ ইউ অল যে এসডিজি ফাইন্যান্সিং, ডেভেলপমেন্ট ফাইন্যান্সিং নিয়ে আমরা কিভাবে চিন্তা করছি, গভর্নমেন্টের সাথে আমরা কিভাবে কাজ করছি, গভর্নমেন্ট কি চিন্তা করছেন। এখানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের স্যাররা আছেন। সো it's good to have them here. So মূল আলোচনায় চলে যাওয়ার আগে আমি বেসিক কয়েকটা জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। আমি জানি যে এগুলো মোটামুটি আপনারা সবাই জানেন, বাট একটু জাস্ট রিফ্রেশ করা। বেসিক্যালি এসডিজি বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল নিয়ে যখন আমরা কথা বলি, হোয়াট ডাজ এসডিজি মিন? Sustainable development is defined as development that meets the needs of the present without compromising the ability of future generations to meet their own needs. Basically, SDGs হচ্ছে হলো call for action to confront the development challenges such as poverty, inequality, climate change, etc. So আমরা সবাই জানি যে 17টা গোল, 169টা টার্গেট, 231টা ইউনিক ইন্ডিকেটরস। সো বাংলাদেশের অবস্থানটা কি এই মুহূর্তে? লাস্ট যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিপোর্টটা পাবলিশ হয়েছে 2023-এ, যেটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক প্রতি বছর পাবলিশ করে, সেই রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের র্যাঙ্কিং হচ্ছে 101, 166টা কান্ট্রির মধ্যে। গত বছর বাংলাদেশের র্যাঙ্কিং ছিল 103, তার মানে বাংলাদেশ কিন্তু প্রোগ্রেস করছে। বাট যেভাবে প্রোগ্রেস করছে সেই গতিটা কি স্লো কিনা, মডারেট কিনা, নাকি আমরা রাইট ট্র্যাকে আছি, সেটা একটা প্রশ্ন থাকতে পারে। সেইখানে যাওয়ার আগে আমি বলে নিই যে আমাদের অন্য যে সাউথ এশিয়ান কান্ট্রিগুলো আছে লাইক ইন্ডিয়া, পাকিস্তান, তাদের থেকে কিন্তু উই আর ইন এ বেটার পজিশন। সো দিস ইজ সামথিং উই নিড টু অ্যাপ্রিসিয়েট ডেফিনেটলি। অ্যান্ড সরকারেরও একটা কমিটমেন্ট আছে। সরকার বা বাংলাদেশ গভর্নমেন্ট চায় to achieve SDGs by 2030, এবং সেটার কিন্তু একটা রিফ্লেকশন আমরা আমাদের যে ন্যাশনাল প্ল্যানস এন্ড পলিসিস আছে সেখানে দেখতে পাই। সে ফর এক্সাম্পল 8 প্ল্যান, 8 প্ল্যান কিন্তু ফুললি ইন্টিগ্রেটেড উইথ SDGs। হাউএভার কোথায় আমরা পিছিয়ে আছি, কোথায় আরো কাজ করার সুযোগ আছে, এই আলোচনাগুলো পাশাপাশি হওয়া দরকার। সো আপনারা যদি এই স্লাইডটার দিকে তাকান, আপনারা দেখবেন যে দুটো গোল, SDG 4 and SDG 12, এই দুটো গোলে আমরা অন ট্র্যাক আছি বা অ্যাচিভ করার পথে আছি। বাট অন্যান্য গোলের ক্ষেত্রে যদি আমরা দেখি, আমরা মডারেটলি প্রোগ্রেস করছি অথবা হচ্ছে হলো যে আমরা একটু পিছিয়ে আছি। সো এই জায়গাগুলোতে কাজ করা তার মানে সুযোগ আছে। আমি আগেও যেটা বলছিলাম যে বাংলাদেশ গভর্নমেন্টের কমিটমেন্ট আছে, দে আর ফুললি কমিটেড টু অ্যাচিভ অর ইমপ্লিমেন্ট SDGs by 2030. That means there is a political commitment. So this is a big advantage, but definitely there are some challenges. দুটো বড় চ্যালেঞ্জ হচ্ছে হলো, এক হচ্ছে হলো ইমপ্লিমেন্টেশন। We have plans and policies, but সেটাকে কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করব, সেটা একটা চ্যালেঞ্জের জায়গা। আরেকটা হচ্ছে হলো যখন আমরা ইমপ্লিমেন্টেশনে যাব, আমার এসডিজি ইমপ্লিমেন্ট করার জন্য we need financing. So financing is another area
যেটাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে আইডেন্টিফাই করছি। সো আমি কিছু নাম্বার কুইকলি আপনাদেরকে দেখাই। রিসেন্টলি আমরা ইউএনডিপি থেকে গভর্নমেন্টের সাথে মিলে একটা এক্সারসাইজ করেছি, যেখানে আমরা দেখার চেষ্টা করেছি যে 17টি গোল 2030 মধ্যে অ্যাচিভ করার জন্য আমি এই মুহূর্তে যতটুকু খরচ করছি তার বাইরে আরো কতটুকু আমাকে খরচ করতে হবে। তার মানে হচ্ছে হলো যে আমার আরো এডিশনাল কস্ট কতটুকু লাগবে। ইন্টারেস্টিংলি 2017-তে আমরা সেম স্টাডিটা করেছিলাম বা এক্সারসাইজটা করেছিলাম, যেখানে আমরা দেখেছিলাম যে আমাদের অতিরিক্ত আমরা যেটা খরচ করছি এর বাইরে আরো অতিরিক্ত 928 বিলিয়ন ইউএস ডলার লাগবে টু অ্যাচিভ এসডিজিস বাই 2030। বাট 2020-এ যখন কোভিড আসলো তখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেল, রাইট? সো হিসেব নিকেশে কিন্তু কিছু চেঞ্জ আসলো। তো এরপরে আমরা যেটা করেছি, আমরা ওই এক্সারসাইজটা আবার নতুন করে করেছি, considering the impact of COVID-19 and the LDC graduation issue. সো আমরা দেখছি যে আমাদের রিভাইজ যে এস্টিমেট, সেই এস্টিমেট অনুযায়ী আমাদের এডিশনাল কস্ট যেটা দরকার ফর দ্য ইয়ার্স 2021 to 2030 ইজ অলমোস্ট USD 1 ট্রিলিয়ন। সো খরচটা কিন্তু বেড়েছে। সো দেয়ার ইজ এ চ্যালেঞ্জ, রাইট? এই খরচটা আমাকে কোথাও না কোথাও থেকে আনতে হবে। সোর্সগুলো কি হতে পারে আমি জানি না দেখা যাচ্ছে কিনা, বাট আমি আপনাদের সুবিধার জন্য আমি মুখে বলে দিচ্ছি। ডিফারেন্ট সোর্স থেকে টাকাটা আমার আসতে হবে। পাবলিক সেক্টর থেকে আসতে হবে, প্রাইভেট সেক্টর থেকে আসতে হবে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ থেকে আসতে হবে, এক্সটার্নাল সোর্স থেকে আসতে হবে, বাইরে থেকে আসতে হবে, আমার এনজিও থেকে আসতে হবে। মোটামুটি বড় দাগে আমরা এই 5টি সোর্স আইডেন্টিফাই করেছি। এর মধ্যে আমি যদি লাস্ট কলামটা দেখি, আমি জানি নাম্বার দেখা যাচ্ছে কিনা, আই থিঙ্ক দেখা যাচ্ছে না, বাট আমি বলছি পাবলিক সেক্টর থেকে আসতে হবে। টোটাল যে এডিশনাল কস্ট যেটা আমরা এস্টিমেট করেছি 1 ট্রিলিয়ন USD, তার 33% আসতে হবে পাবলিক সেক্টর থেকে, 44% আসতে হবে প্রাইভেট সেক্টর থেকে। সেই যে একটা হিউজ অ্যামাউন্ট যেটা পাবলিক প্রাইভেট সেক্টর থেকে আসতে হবে, স্পেশালি প্রাইভেট সেক্টর থেকে 44% আমার রিসোর্স মোবিলাইজ করতে হবে, সেটা আমি কিভাবে পাবো? We need to set the strategies, right? We need to explore the solutions, financing solutions. So ওই জায়গাটাতে আমরা জোর দিচ্ছি, we are working with government. I believe যে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন এবং আমাদের যারা হলো যে ক্যাপিটাল মার্কেটে কাজ করছেন, কোম্পানিজ, ফার্মস, তারাও এই জায়গাটাতে কাজ করছেন, বিকজ এটা একটা হোল অফ সোসাইটি অ্যাপ্রোচ, সবার কন্ট্রিবিউশন এখানে লাগবে। সো যখন আমরা ইনোভেটিভ ফাইন্যান্সিং সলিউশনস এর কথা বলছি, আমরা ব্লেন্ডেড ফাইন্যান্সের কথা বলছি, আমরা সাস্টেনেবল বন্ডের কথা বলছি। যখন আমরা সাস্টেনেবল বন্ডের কথা বলছি, হিয়ার ক্যাপিটাল মার্কেট প্লেজ an important role. So capital market, as you know, includes like stock market and bond market, but এত অল্প সময়ের মধ্যে হয়তো সবকিছু কভার করা যাবে না। I will mostly emphasize on bond market. সো রিসেন্টলি সাস্টেনেবল বন্ড নিয়ে অনেক আলোচনা হচ্ছে, অনেক কথা হচ্ছে। বাংলাদেশেও কিন্তু রিসেন্টলি আই উড সে ফর দ্য লাস্ট 2 or 3 years সাস্টেনেবল বন্ড নিয়ে অনেক কাজ হয়েছে। সো 2007-এ ফার্স্ট সাস্টেনেবল বন্ডের ওয়ান অফ দ্য ফার্স্ট কাইন্ডস আই উড সে গ্রিন বন্ড ফার্স্ট ইন্ট্রোডিউস করানো হয়, এবং এই গ্রিন বন্ড ইন্ট্রোডিউস করায় ওয়ার্ল্ডে ফার্স্ট ইউরোপিয়ান ইনভেস্টর ব্যাংক, যার মূল উদ্দেশ্য ছিল ক্লাইমেট চেঞ্জে কন্ট্রিবিউট করা, ক্লাইমেট চেঞ্জের দিকে রিসোর্স মোবিলাইজ করা, টাকাটাকে মোবিলাইজ করা। সাস্টেনেবল বন্ডের আমরা বিভিন্ন ধরন দেখতে পাই। এর মধ্যে একটি যেমন আছে, আমি বলেছি গ্রিন বন্ড, একটি আছে সোশ্যাল বন্ড, একটি আছে সাস্টেনেবিলিটি বন্ড, আর একটি আছে ব্লু বন্ড। এগুলো নিয়ে ডিটেল আমি যাচ্ছি না, বাট যদি এগুলো নিয়ে কোনো প্রশ্ন থাকে ডেফিনেটলি আই উইল গেট ব্যাক টু ইউ। বাট সাস্টেনেবল বন্ডের সাথে রেগুলার বন্ডের ডিফারেন্সটা কি সেটা আমি ছোট করে বলি। সাস্টেনেবল বন্ডের সাথে রেগুলার বন্ডের ডিফারেন্সটা এখানে যে সাস্টেনেবল বন্ড focuses on mobilizing financing or resources towards a particular project যেটা আমার ওভারঅল ইকোনমি যে এনভায়রনমেন্টাল এবং ক্লাইমেট চেঞ্জের যে সাস্টেনেবিলিটি, সেই জায়গাটাতে এক ধরনের প্রভাব রাখবে, সেই জায়গাটাতে কন্ট্রিবিউট করবে। That's the basic difference between regular bond and sustainable bond.
সো 2007 গ্রিন বন্ড আপনার বাজারে আসার পরে আমরা কিন্তু দেখতে পেয়েছি there is a huge demand for this kind of sustainable bonds including green bonds. সো কোভিড-19 পরে আপনার এই ডিমান্ড কিন্তু আরো বেড়েছে যখন সোশ্যাল ইকোনমিক এনভায়রনমেন্টাল ইস্যুগুলো আরো সামনে চলে এসেছে we have seen a surge in sustainable bonds in recent years. সো 2022 একটা হিসেব বলছে যে আপনার সাস্টেনেবল বন্ড which includes গ্রিন বন্ড সোশ্যাল বন্ড সাস্টেনেবিলিটি বন্ড এই সব কিছু মিলিয়ে এটার ভলিউম বা সাইজটা হলো প্রায় 2.2 trillion euro. So it's a good amount, right? And it's increasing. So it shows যে এক ধরনের একটা ডিমান্ড আছে এই ধরনের বন্ডের জন্য এবং এই বন্ড can help us or Bangladesh to minimize the financing gap. আমি যখন এসডিজি ফাইন্যান্সিং এর কথা বলছি বাংলাদেশের বন্ড মার্কেটের কথা যদি একটু ছোট করে বলি বাংলাদেশের বন্ড মার্কেটের সাইজটা যদি আমি চিন্তা করি in terms of like GDP it's like around 6% of GDP, so plus minus around 6% of GDP, and this bond market is basically dominated by গভর্নমেন্ট বন্ডস তার মানে হচ্ছিল যে এখানে কর্পোরেট ডেট মার্কেটটা খুব লিমিটেড এবং আমি যদি কর্পোরেট বন্ডের আউটস্ট্যান্ডিং অ্যামাউন্টটা দেখি ইটস অ্যারাউন্ড লেস দেন 0.5% অফ জিডিপি. সো রিসেন্টলি আমরা কিছু ডেভেলপমেন্ট কিন্তু দেখতে পেয়েছি লাইক সাজিদা ফাউন্ডেশনকে আপনার 2021-এ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গ্রিন বন্ডের জন্য অ্যাপ্রুভাল দিয়েছে যার একটা উদ্দেশ্য হলো যে আপনার গ্রিন প্রজেক্টগুলোকে সাপোর্ট করা. এছাড়া আমরা আপনার ইসলামিক বন্ড যেগুলো লাইক সুকুক বন্ডের প্রচলন দেখতে পেয়েছি 2020-এ বাংলাদেশ গভর্নমেন্ট বন্ড মার্কেটে সুকুক বন্ড ছেড়েছে. সুকুক বন্ডের একটা উদ্দেশ্য যেটা ছিল সেটা হলো যে সেফ ওয়াটার সাপ্লাই ফর দ্য হোল কান্ট্রি বলে একটা প্রজেক্ট ইনিশিয়েট করেছে বাংলাদেশ গভর্নমেন্ট সেই প্রজেক্টটাকে ফাইন্যান্স করা. সো সেইখানে কিন্তু আমরা হিউজ এক ধরনের পজিটিভ রেসপন্স দেখতে পেয়েছি হুইচ ইজ আ পজিটিভ সাইন. তার মানে হলো যে আপনার বন্ড মার্কেটে এই ধরনের সাস্টেনেবল বন্ডের এক ধরনের ডিমান্ড আছে অ্যান্ড এটাকে আমাদের ম্যাটেরিয়ালাইজ করা উচিত. আমি একদম শেষের স্লাইডে আছি. সো এক কথায় যদি বলি এসডিজি ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে দেয়ার ইজ আ ফাইন্যান্সিং গ্যাপ এবং সেই ফাইন্যান্সিং গ্যাপটাকে রিডিউস করার জন্য উই হ্যাভ টু থিঙ্ক আউট অফ দ্য বক্স. কারণ হলো যে যেখানে বাংলাদেশের ট্যাক্স জিডিপি রেশিও ইজ ভেরি লো লাইক লেস দ্যান 10%, অ্যারাউন্ড 8%, অ্যান্ড যেখানে প্রাইভেট সেক্টরের বা প্রাইভেট ইনভেস্টর যারা আছেন তাদেরকে অ্যাট্রাক্ট করা ইজ নট আ ইজি জব, ইজ নট অ্যান ইজি জব. সো ইউ হ্যাভ টু হ্যাভ সাম স্ট্র্যাটেজিস অর সলিউশনস যেটা আউট অফ দ্য বক্স হবে, ইনোভেটিভ হবে. সো ওই জায়গাটাতে ক্যাপিটাল মার্কেট হ্যাজ আ রোল টু প্লে. সেটাই আমি পুরো প্রেজেন্টেশনে বলার চেষ্টা করেছি. সো সুকুক বন্ড ও গ্রিন বন্ডের মতো বন্ডগুলো বাজারে আরো আসা দরকার, ডেফিনেটলি বেসড অন প্রপার রিসার্চ অ্যান্ড এভিডেন্স. আমরা রিসেন্টলি ব্লু বন্ড নিয়েও কাজ করেছি ফ্রম ইউএনডিপি অ্যান্ড উই আর সো হ্যাপি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন 2021-এ তাদের যেই সিকিউরিটিজ রুল 2021 সেখানে ব্লু বন্ডকে অ্যাড করেছে এবং অ্যাজ ফার অ্যাজ আই নো বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন প্রাইভেট সেক্টরকে সেন্সিটাইজ করার চেষ্টা করছে ব্লু বন্ড ইস্যুতে. সো দিস ইজ সামথিং ভেরি অ্যাপ্রিসিয়েবল. সো এটা একটা জিনিস প্রাইভেট সেক্টরকে আরো এনকারেজ করতে হবে বন্ড মার্কেটে পার্টিসিপেট করার জন্য. আর লাস্ট যেটা আমি আগেও কিছুটা বলেছি সেটা হলো যে পলিসি রিফর্মের দরকার আছে এই জায়গাটাতে, বাট সেটা এভিডেন্স ইনফর্ম পলিসি রিফর্ম হতে হবে. সেই বলে আমি আমার প্রেজেন্টেশন শেষ করছি. থ্যাংক ইউ সো মাচ.